হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আগামী পরীক্ষা, চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, সেটা হচ্ছে সমাস। বাংলায় কিন্তু সমাসের যে ভূমিকাটা রয়েছে সেটা কিন্তু অপরিসীম থাকবেই। শুধু চাকরির পরীক্ষার জন্য না, তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চারাও থেকে থাকে যারা 7-8-এ পড়াশোনা করছে বা 9-10-এ পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু সমাসের কিন্তু গুরুত্বটা অনেক বেশি। ঠিক আছে, তো আজকের এই টেকনিক, যেই শর্ট টেকনিক আমরা শেখাতে চলেছি বা যেই মাধ্যমে শেখাতে চলেছি, সেই মাধ্যমে শিখলে কিন্তু তোমরা সমাস একভাবে চিনে যাবে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেভাবে সবই তো এমসিকিউ কোশ্চেনে আসে, তো সেখানে বিশ্লেষণ করার কোনো ব্যাপার থাকে না। হয়তো বা কোনো একটা বিশ্লেষণ বাক্য দেওয়া আছে বা পদ দেওয়া আছে কিছু, সেখানে বলে দেওয়া হলো নিচেরটা কোন ধরনের সমাস, অথবা বলা হলো যে নিচের এই যে কর্মধারয় সমাসের একটা উদাহরণ দাও, যেটা নিচে 4টা দেওয়া থাকবে, তোমাকে একটা ধরে বলতে হবে। ঠিক আছে, তো আজকের এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা সমাস টোটালটাই ডিটেলে শিখবো। যেটা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য কিন্তু বানিয়ে রেখেছি এখানে, যেটা দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে বানানো আছে, যে প্রত্যেকটা সমাসের ডিটেইলিংয়ে কীভাবে চিনবো তারও আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে কিন্তু বোঝাবো অবশ্যই। তো দেখো, সবার আগে একটা কথা বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে কমেন্ট অবশ্যই জানাবে। ঠিক আছে, আর সবথেকে বড় ব্যাপার, তোমরা যারা যারা গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করতে চলেছো, খুব শীঘ্রই ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, রেজিস্ট্রেশন অলরেডি চলছে। যারা এখনও রেজিস্ট্রেশন করোনি অবশ্যই করে নাও, আমাদের চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে যে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে। ঠিক আছে, আর যারা যারা এখনও অবধি গ্রাম পঞ্চায়েতের বই কিনতে চাইছো, কোন বই কিনবে বুঝে পাচ্ছ না, তারা কিন্তু ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে টাচ করে নিয়ে নিতে পারো কোন বইটা কিনতে হবে। অথবা আমাদের এই ভিডিওর মধ্যে ভিডিওর বা সাইডে নিচের দিকে দেখবে এখানে ছোট একটা প্রোডাক্ট অপশন দেওয়া রয়েছে, প্রোডাক্টে টাচ করলে কিন্তু বই তোমাদের শো হয়ে যাবে, সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে। চলো দেরি না করে ক্লাসটা এবার শুরু করছি। সবার আগে সমাস যে ব্যাপারটা রয়েছে, সমাসের যে চেনার উপায়, এখানে দেখতে পাচ্ছি আমরা কয় ধরনের সমাস আছে। আমরা বেশিরভাগ যারা পড়েছি যে দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ভাব। প্রাদিটাও কিন্তু একটা সমাসের মধ্যে পড়ে, যেটা কিন্তু অবশ্যই জানা থাকে। অনেকেই এটা নিয়ে আলোচনা করে না বা সেইভাবে প্রাধান্য পায় না প্রাদি, কিন্তু এটারও কিন্তু একটা ভূমিকা কিন্তু খুবই বেশি আছে। তো আজকে ডিটেলে জানবো। সবার আগে দেখো, আমি নিচে যেরকম লিখে রেখেছি, দেখো প্রত্যেকটা সমাসের নিচে উভয় পদ, পরপদ, পরপদ, তৃতীয় পদ, পরপদ, পূর্বপদ, পরপদ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে পরপদ প্রায় কটা রয়েছে, কর্মধারায় সমাস রয়েছে, দ্বিগু সমাস রয়েছে, প্রাদি সমাস রয়েছে এবং তৎপুরুষ সমাস রয়েছে, তাই না? আর বাদ বাকি দ্বন্দ্ব, এক, এদিকে বহুব্রীহি আর পূর্বপদ, এটা হচ্ছে অব্যয়ভাব। এই তিনটে সমাস কিন্তু একটু অন্য ধরনের রয়েছে। তো সবার আগে ভাগ ভাগ করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কোনো রকম সমস্যা না হয়। সবার আগে দেখবো দ্বন্দ্ব সমাস উভয় পদ, আর এদিকে দ্বিগু সমাস পরপদ, আর এটা কি অব্যয়ভাব পূর্বপদ। তো তার জন্য আমি কিছু কোশ্চেন, মানে কিছু শব্দ তোমাদের সামনে উচ্চারণ করছি। যেমন মনে করো যে লিখে দেওয়া হলো কোশ্চেনের মধ্যে দই মিষ্টি। ঠিক আছে, এবার দই মিষ্টি বলা হলো, এটা কোন ধরনের সমাস, কিভাবে বের করতে হবে। দই মিষ্টি, অথবা নিচে আমি লিখলাম ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি যেটা হয়ে থাকে। এখন তো চলছে ঝড় বৃষ্টির সিজন চলছে, তো ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। দই মিষ্টি, ঝড় বৃষ্টি। এইবার বিষয় হলো এটা কি বিষয়, এখানে কীভাবে আমরা বের করব। তো দেখো, সবার আগে দেখতে হবে যে দই মিষ্টি যে কথাটা রয়েছে, এখানে পদ কতগুলো রয়েছে। একটা দই একটা পদ রয়েছে, একটা মিষ্টি পদ রয়েছে, তাই কি না? এখানেও সেম ঝড়ে একটা পদ রয়েছে, বৃষ্টিও একটা পদ রয়েছে। এবার বিষয় হচ্ছে যে প্রাধান্য কোন পদটা পাচ্ছে। এখানে দই মিষ্টি মানে কি শুধু বোঝানো হচ্ছে যে মিষ্টি বা দইটা শুধু মিষ্টি, এরকম কি বোঝানো হচ্ছে, নাকি দইও প্রাধান্য বোঝানো হচ্ছে, যে দইও আর মিষ্টি, বা কাউকে বলা হলো যে ওনাকে দই মিষ্টি দাও, ওনাকে দই মিষ্টি দাও, তার মানে কি এটা বোঝানো হবে যে ওনাকে মিষ্টি দই দাও? তা নিশ্চয়ই নয়। তার মানে কি বোঝানো হচ্ছে, যে সেই মানুষটাকে দইও দেওয়া হবে, মিষ্টিও দেওয়া হবে। তার মানে দুটো পদেরই কিন্তু প্রাধান্য বোঝানো যাচ্ছে, তাই কি না? এবার যেহেতু দুটো পদেরই প্রাধান্য বোঝানো হচ্ছে, দেখো আমরা সবার আগে তাহলে দেখেছিলাম স্যার দ্বন্দ্ব সমাসে কিন্তু লেখা হয়েছে উভয় পদ, মানে উভয় পদের মানে কি, উভয় পদকে কিন্তু প্রাধান্য দিতে হবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই শব্দটা কি হতে চলেছে, দ্বন্দ্ব সমাসের অন্তর্গত হতে চলেছে, তাই কি না? সেমভাবে ঝড় বৃষ্টি, যদি আমরা বলি খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেখানে কি আমরা বলবো যে শুধু বৃষ্টিটা হচ্ছে, নাকি শুধু বলবো ঝড় হচ্ছে? ঝড়ও হচ্ছে, সাথে বৃষ্টি হচ্ছে, মানে দুটো পদই কিন্তু প্রাধান্য খুব বেশি পরিমাণে পাচ্ছে, তাই কিনা বন্ধুরা? যদি সেটাই হয়ে থাকে, ঝড় বৃষ্টি দুজনেই প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা কোন সমাসের অন্তর্গত হতে চলেছে? সেটা কিন্তু দ্বন্দ্ব সমাসের অন্তর্গত চলেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো টেকনিকটা কি, বুঝতে পারছো হ্যাঁ কি না? অবশ্যই কিন্তু বুঝবে, আর বোঝার পরে যদি মানে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট দেখো আরও দুটো উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেমন আমরা সরস্বতী পূজা সবাই করি, তাই না? সরস্বতী পূজা বাচ্চাদেরকে কী দেওয়া হয় হাতে? সবাই বলবে স্যার হাতে খড়ি দেওয়া হয়। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, হাতে খড়ি যখন দেওয়া হয়, হাতে খড়ি মানে কি সত্যি হাতের মধ্যে কোনো খড়ি দিয়ে দেওয়া হচ্ছে যেটাতে রান্না করবে ওরা?
আর এটা হাসির বিষয় কিন্তু অবশ্যই, কিন্তু হাতে খড়ি মানে তো তা নয়, তাই কি? হাতে খড়ি মানে দেখো, হাতের মধ্যে খড়ি দেওয়া হচ্ছে না মানে হাত তো প্রাধান্য পাচ্ছে না, খড়ি তো দেওয়া হচ্ছে না তার মানে খড়িও প্রাধান্য পাচ্ছে না। তাহলে এখানে প্রাধান্যটা কি পাচ্ছে? হাতে খড়ি আমরা একটা কি অনুষ্ঠান স্বরূপ হিসেবে কিন্তু ব্যবহার করি, তাই কি না? আমরা এটা কিন্তু একটা অনুষ্ঠান স্বরূপ হিসেবে ব্যবহার করি সরস্বতী পূজায়, যখন বাচ্চাদেরকে নতুন করে একদম পড়াশোনার দিক থেকে মানে শুরু করানোর জন্য ওনাদেরকে মানে ঠাকুরমশাই দ্বারা সেই হাতের মধ্যে একটা পেন্সিল দিয়ে স্লেটের মধ্যে সরিয়ে সরিয়ে লেখানো হয়, তখন সেটাকে বলা হয় হাতেখড়ি। তার মানে তাদের সেই প্রাথমিক শিক্ষার যে আরম্ভ, সেটাকে বলা হয় হাতেখড়ি, মানে একটা অনুষ্ঠান স্বরূপ। তার মানে দেখো, প্রথম পদ এটা হাতে, দ্বিতীয় পদ হচ্ছে খড়ি, কিন্তু তারা একটা প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে কি? অনুষ্ঠান। তাহলে এখানে আমরা বলতে পারি এটা কোন মানে কোন সমাস হতে পারে? যেখানে আমরা দেখেছিলাম বহুব্রী পদে তৃতীয় পদ, মানে দুটা পদ থাকবে ঠিকই, কিন্তু তারা প্রাধান্য না পায় অন্য কোনো পদের একটা প্রাধান্য পাচ্ছে, তো সেই ক্ষেত্রে তৃতীয় পদ আসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি স্যার? এটাকে আমরা বলতে পারি যে এটা একটা তৃতীয় পদ, অর্থাৎ বহুব্রী সমাস। আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো যেমন গায়ে হলুদ, তাই কি না? গায়ে হলুদ, এবার গায়ে হলুদ মানে কি গায়ে বোঝাচ্ছে না শুধু হলুদ বোঝাচ্ছে? এখানে এই সব ক্ষেত্রে গায়ে হলুদ যখন কথাটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা বিশেষ করে গায়ে হলুদ ব্যবহার করি কোনো সময় হিন্দু সূত্রে যখনই বিয়ে হয়, তো বিয়ের সময় কিন্তু গায়ে হলুদ একটা অনুষ্ঠান পর্বের মধ্যে পড়ে, তাই কি না? একটা পর্বের মধ্যে পড়ে। তো এবার সেই ক্ষেত্রে গায়ে হলুদ মানেই হচ্ছে একটা অনুষ্ঠান, শুধু গায়ের মধ্যে হলুদ দেওয়া হচ্ছে এটা কিন্তু ব্যাপার নয়, এটা কিন্তু একটা অনুষ্ঠান পর্বের মধ্যে পড়ে, তাই কি না? এখানে শুধু গায়েও বোঝানো হচ্ছে না, শুধু হলুদও বোঝানো হচ্ছে না, একটা অনুষ্ঠান বোঝানো হচ্ছে। তার মানে দেখো, প্রথম পদ মানে পূর্বপদ, এটাকে সামনেটাকে পূর্ব বলবো, এটাকে পরপদ বলবো পরেরটাকে। তো এরা দুইজনই প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে কি? অনুষ্ঠান পাচ্ছে, অনুষ্ঠান। অনুষ্ঠান যেহেতু প্রাধান্য পাচ্ছে, তাহলে এটাও কিন্তু তৃতীয় পদ হয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে? বহুব্রী সমাস। বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো কি পারোনি? ইজি কিনা বিষয়টা? ইজি কিনা? এবার দেখো আর একটা, যেটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখো কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি বললাম একটা রয়েছে, সেটার নাম হচ্ছে উপগ্রহ। উপগ্রহ, তাই কি না? এবার উপগ্রহ বিষয়টা কি রয়েছে দেখো, উপগ্রহ বিষয়টার মধ্যে এখানে উপ রয়েছে, গ্রহ রয়েছে। উপর মানে কি? উপর কোনো মানে রয়েছে, বা এইটার কোনো পদের কোনো প্রাধান্য পাচ্ছে, বা শুধু গ্রহ কি বোঝানো হচ্ছে? উপগ্রহ মানে কি শুধু গ্রহ? তা কিন্তু একদমই নয়, তা কিন্তু একদমই নয়। এইবার যেসব ক্ষেত্রে, যার পূর্বপদ মানে পরের পদটা প্রাধান্য পায়, সেটা হচ্ছে অব্যয়ভাব। মানে কি? উপগ্রহ মানে কি? এটা গ্রহের মধ্যে ছোট ছোট অনেকগুলো আরও গ্রহ থাকে, সেগুলোকে বলা হয় উপগ্রহ। মানে মেন প্রাধান্য কে পাচ্ছে? এই গ্রহটা পাচ্ছে, তাই কি না? আমরা জানি প্রত্যেকটা যে গ্রহ রয়েছে, আমরা যখন সৌরজগৎ লক্ষ্য করি, সেখানে গ্রহ নক্ষত্র যখনই দেখতে যাই, বা সব গ্রহই একই রকম দেখতে হয়, এবং তার উপগ্রহ যেগুলো, তার সারাউন্ডিং যেই গ্রহর মানে যে ছোট ছোট উপগ্রহগুলো ঘুরছে, তারাও গ্রহদের মতোই দেখতে। এবার সেক্ষেত্রে যখনই আমরা উচ্চারণের ক্ষেত্রে উপগ্রহ করছি, দেখো উপ তো প্রাধান্য পাচ্ছে না, তার তো কোনো ভ্যালু নেই। প্রাধান্য পাচ্ছে কে? প্রাধান্য পাচ্ছে কিন্তু গ্রহ। প্রাধান্য পাচ্ছে কে? এই গ্রহ। এবার প্রাধান্য যেহেতু গ্রহ পাচ্ছে, মানে এটা কি? পরপদ, তাই কি না? এটা পূর্বপদ না পরপদ, কোনটা পাচ্ছে? তোমরাই বলো। তাহলে বলবে স্যার এখানে কিন্তু পাচ্ছে, গ্রহ পাচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে গ্রহ পাচ্ছে না। গ্রহ আর উপগ্রহের মধ্যে বোঝানোর জন্য যে এটা গ্রহ নয়, সেটার জন্য কি ব্যবহার হচ্ছে স্যার? উপ ব্যবহার হচ্ছে। এই উপটাকে যেহেতু প্রাধান্য পাচ্ছে, উপকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার মানে এখান থেকে বোঝা হচ্ছে যে এটা পূর্বপদের মধ্যে পড়ছে, তার মানে এটা অব্যয়ভাবে চলে যাচ্ছে। বোঝা গেল কি বোঝা গেল না? আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে গ্রহ পাচ্ছে প্রাধান্য, কিন্তু তা নয়। গ্রহ যদি প্রাধান্য পেত তাহলে তো গ্রহই থাকতো। এখানে গ্রহের সামনে উপটা উচ্চারণ করা হয়েছে যাতে তাদের মধ্যে পার্থক্যটা বোঝানো যায়। তাহলে প্রাধান্যটা কে পাচ্ছে? তাহলে প্রাধান্যটা পাচ্ছে কিন্তু উপ। উপ প্রাধান্য পাচ্ছে, মানে পূর্বপদ প্রাধান্য পেলেই সেটা হয়ে যাবে কি? অব্যয়ভাব। বোঝা গেল? আর একটা উদাহরণস্বরূপ সেমভাবে আমি যদি বলি উপজেলা। উপজেলা, আমরা জানি যে প্রত্যেকটা জেলা, যেগুলো বড় বড় জেলা হয়, সেগুলো জেলার অন্তর্গত কিন্তু ছোট ছোট আরও উপজেলা থেকে থাকে, তাই কি না? তো সেই ক্ষেত্রে জেলাকে প্রাধান্য তো দেওয়া হচ্ছে না, সেই অর্থে জেলাকে তো প্রাধান্য দেওয়া হচ্ছে না। জেলার অন্তর্গত নিজেদের পরিচয় বোঝানোর জন্য এই যে পূর্বপদটা ব্যবহার করা হচ্ছে, যার দ্বারা বোঝা যাচ্ছে যে সে জেলার অন্তর্গত একটা ছোট জেলা হিসাবে পরিচিত, তার মানে সেটা উপজেলা হয়ে যাচ্ছে। তো যেহেতু উপ প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কি পদে পরিণত হচ্ছে? সেটাও পূর্বপদে আছে, তার মানে সেটা সমাস কি? অব্যয়ভাব। বোঝা গেল? তাহলে দ্বন্দ্ব সমাস কখন বলবো? যখন দুটোই
পদ কিন্তু প্রাধান্য পাবে, তখন বলা হবে দ্বন্দ্ব সমাস। বহুব্রী সমাস যখন হবে যে একের থেকে বেশি উভয় পদ থাকা সত্ত্বেও সেই পদগুলো প্রাধান্য না পেয়ে তারা অন্য একটা তৃতীয় পদকে প্রাধান্য দেবে, তাকে বলা হবে কি বহুব্রী সমাস। বোঝা গেল? এবার অব্যয়ভাব অর্থাৎ পূর্বপদের জন্য কারা, যে একটা দুটো পদ দিয়ে সমষ্টি একটা শব্দে যার পূর্বপদকে শুধু প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো কি সেটা অব্যয়ভাব। তাই কি না? আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের দ্বন্দ্ব তো কমপ্লিট হয়ে গেল। এইবার কমপ্লিট হয়ে গেল কি অব্যয়ভাব কমপ্লিট হয়ে গেল, বহুব্রী কমপ্লিট হয়ে গেল। এইবার পড়ে থাকলো দেখো পরপদ, এটাও পরপদ, এটাও পরপদ। সমস্যা হচ্ছে এখানে, এবার এই তিনটা তো ছিল ইজি। এবার পরপদ যেহেতু চারটাই পরপদকে নিয়ে বিশ্লেষণ হয় বা পরপদকে প্রাধান্য দেওয়া, সেই ক্ষেত্রে বিভক্তি মানে আমরা ভাগ করব কিভাবে। ঠিক আছে, চলো নেক্সট যে পেজটা রয়েছে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবার আগে কিছু উদাহরণ আমরা নিয়ে নেই, সেই উদাহরণস্বরূপ তোমাদেরকে একের পর এক আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রথমে যে একটা উদাহরণ দিলাম তোমাদেরকে সেটা হচ্ছে পদ্মাসন। এটা একটা পদ্মাসন উদাহরণ দিয়েছি। ঠিক আছে, সেটা এই পদ্মাসন কথার অর্থ তোমরা কি বুঝবে স্যার? তোমরা বলবে এখানে পদ্মাসন মানে কি পদ্মের আসন বোঝাবো? পদ্ম কি আসন করে বসে আছে বা সেটা কি বোঝাবো, না শুধু আসন বোঝাবো, না কি বিষয়টা কি? তাহলে এখানে প্রাধান্যটা কে পাচ্ছে? নিশ্চয়ই পদ্মের কোনো আসন নয়, তাই না? এখানে একটা আসনকে বোঝানো যাচ্ছে যেটা যোগব্যায়াম থেকে যুক্ত হয়। এবার যোগব্যায়ামের সাথে যেহেতু প্রাধান্য কে পাচ্ছে, আসনটা পাচ্ছে, তার মানে এটা পরপদ তো হচ্ছেই। আসন কি পরের পদ? যদি পদ্মকে ধরা হতো তাহলে এটা পূর্বপদ হতো, যেহেতু পদ্ম পাচ্ছে না প্রাধান্য, আসন পাচ্ছে প্রাধান্য, তাহলে এটা পরপদ হচ্ছে স্যার। এবার প্রশ্ন হচ্ছে যদি পরপদ পেয়ে থাকে তাহলে এটা কোন সমাস হবে চারটা সমাসের মধ্যে? এটা একটা পরপদ হলো। তোমাদেরকে আর একটা দিচ্ছি আমি, যেমন ধরো কোশ্চেনটা রয়েছে, আর একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফুলবাগান। ফুলবাগান, এবার এখানে কথা ফুলবাগানের মধ্যে, ফুলবাগান বলতে আমরা কি বোঝাবো? শুধু ফুল? আমি ওদেরকে মানুষজনকে যদি বলি বা তোমাদেরকে সামনে বললাম যে ওই দেখো দূরে ওটা ফুল বাগান, তাহলে কি তোমরা শুধু বলবে ওইটা ফুল? তা তো নিশ্চয় নাই। তোমরা বলবে স্যার ওটা একটা বাগান যেটা শুধু ফুল দিয়ে বানানো, মানে ওটা ফুলের বাগান বলা যেতে পারে, তাই কি না? তার মানে এখানেও কিন্তু প্রাধান্য পাচ্ছে বাগান, তাই কি না? তার মানে বাগান যেহেতু প্রাধান্য পাচ্ছে, সে কি হচ্ছে, এটা পরপদে পরিণত হচ্ছে, তার মানে ওই চারটা সমাসের মধ্যে একটা হবে। এইবার আর একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে প্রভাত। প্রভাত মানে আমরা জানি সকালবেলার যে আলোটা বেরোয়, তাই না? প্রভাত। এবার প্রভাতের মানে মানে কি? মানে বলা যেতে পারে প্রকৃষ্ট মান বা প্রকৃষ্ট বলা যেতে পারে, না প্রকৃষ্ট মানের হয়। ভাত মানে কিন্তু খাওয়ার কেউ ভাববে না যে আমরা যে ভাত খাচ্ছি সেই ভাত নয়। ভাত কথার অর্থ হচ্ছে আলো। হ্যাঁ, ভালো করে জেনে রাখবে ব্যাপারটা, ভাত মানে হচ্ছে আলো। এবার প্রভাত কথার অর্থ আমরা কি হিসাবে ব্যবহার করছি? যে সকালবেলার যে আলোটা প্রথম বের হয় সেটাকে বলা হয় প্রভাত। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে এখানে প্রাধান্য কে পাচ্ছে? আলো যেহেতু, তার মানে ভাতটাই প্রাধান্য পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে না, তার মানে এটাও পরপদের অন্তর্গত চলে গেল। এবার কথা হচ্ছে তারপরে আর একটা তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ, যেহেতু ওখানে চারটা সমাস বেঁচে আছে তো সেটাকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে, তাই না? আমি দিলাম আর একটা হচ্ছে ত্রিনেত্র। ত্রিনেত্র আমরা সাধারণত কী হিসাবে জানি? ভগবানদের জন্য জানি, যাদের তিনটা চোখ রয়েছে, দুটো চোখ সাথে কপালে একটা চলো, মহাদেবেরও রয়েছে, তাই কি না? এবার ত্রিনেত্র হিসাবে এখানে তিনটা চোখকে বলা হয়েছে। এবার প্রাধান্য কে পাচ্ছে? এই তিনটা যদি বলা হয় তিন নেত্র, তোমরা কি বলবে তিন? তা নিশ্চয় নয়, বলবে চোখ, মানে নেত্র। প্রাধান্য কে পাবে? নেত্র, যেটা তিনটা আছে প্রাধান্য, এটাও পরপদ হচ্ছে তার মানে। এইবার কথা হচ্ছে স্যার চারটাই তো পরপদ আপনি দিলেন, এবার বুঝবো কেমন করে কোনটা কি সমাস? সবার আগে এবার এখানে একটু লক্ষ্য করো ভালো করে, ঠিক আছে? আমি কালার চেঞ্জ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কর্মধারায় সমাসে বলা হয়েছে পরপদ শুধু, ঠিক আছে? তৎপুরুষ সমাসে বলা হয়েছে পরপদ ঠিকই, এবার নিচে বলা হয়েছে কি পূর্ব পদে বিভক্তি। পূর্ব পদে বিভক্তি, চলো আগে সবার আগে এটাকেই ধরি, পূর্ব পদে বিভক্তি। এবার দেখতে হবে পূর্ব পদে বিভক্তি কোনটায় দেওয়া যাবে। পূর্বপদ মানে প্রথম যে পদটা দেওয়া হচ্ছে, মানে প্রথম দিকে যে পদটা রয়েছে, এখানে যেমন পদ্ম, এখানে যেমন ফুল, এই যে পূর্ব পদটা রয়েছে এখানে যেমন ত্রি, তাই কি না? এখানে যেমন প্রো। এবার এদের সাথে বিভক্তি অ্যাড করতে হবে। বিভক্তি যেমন কি কি? কে, তারপরে এর, এরকম ধরনের বিভক্তি অ্যাড করা যায় কিনা। এবার পদ্মের সাথে যদি আমি কোনো বিভক্তি যোগ করি, পদ্মকে আসন, যাচ্ছে? মানাচ্ছে না। পদ্মের আসন, মানাচ্ছে? মানাচ্ছে না। এখানে প্রভাতে প্রো কে ভাত, মানাচ্ছে বা যাচ্ছে? আসছে না, কোনো রকম স্যার মানেই তৈরি হচ্ছে না এখানে। বা প্রো এর ভাত, তাও মানাচ্ছে না।
ত্রিনেত্রের ক্ষেত্রে যদি বলি ত্রিকে নেত্র মানাচ্ছে বিভক্তির সাথে, বা কোনো মানে কোনো রকম মিনিংফুল তৈরি হচ্ছে না। বা ত্রি এর নেত্র, এর নেত্র তো নিশ্চয়ই নয়, তাই কি না? তার মানে এরা কেউ যাচ্ছে না। এবার এখানে রয়েছে দেখো ফুলের ফুল বাগান রয়েছে, ফুলকে বাগান যাচ্ছে না। যদি আমরা বলি যে স্যার ফুলের বাগান, এটা তো আমরা বলতে পারি কি না? তোমরা বলো, যদি বলা হয় ফুলের বাগান তাহলে কি ভুল বলা হবে? বলবে স্যার না, এটা তো একদম পারফেক্ট হলো। তার মানে ফুলের সাথে আমরা এর বিভক্তিটা যোগ করতে পারছি। তার মানে পূর্বপদে, এটা পূর্বপদ ফুল, এটা পরপদ হচ্ছে বাগান, তাই কি না? পূর্বপদে যদি বিভক্তি যুক্ত হয়, এখানে যুক্ত হয়ে গেছে বিভক্তি এর, তার মানে এটা কি সমাস হতে চলেছে? এটা হবে তৎপুরুষ সমাস স্যার। তৎপুরুষ সমাস কেমন করে? এখানে আমরা বলেছিলাম স্যার যে তৎপুরুষ সমাসে পরপদ তো থাকবেই, কিন্তু পূর্বপদে কিন্তু বিভক্তি যুক্ত হবে। পূর্বপদে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো, একদম ক্লিয়ার, কোনো রকম সমস্যা থাকার কথা নয়, তাই কি না? আমি ফুল বাগানের ক্ষেত্রে যদি তোমাদেরকে চা বাগান বলি তাহলেও তোমরা পারবে, চায়ের বাগান বলতে পারবে, তাই কি না? একদম ইজি রয়েছে ব্যাপারটা। তারপরে দেখো এই তৎপুরুষ আমাদের কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল। এবার দেখা রয়েছে এখানে দ্বিগু। দ্বিগুতেও বলা হয়েছে পরপদ, কিন্তু নিচে বলা হয়েছে সংখ্যা থাকতে হবে, সংখ্যা থাকতে হবে। এবার আমাকে বলো, এই যে চারটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি, এই চারটা উদাহরণের মধ্যে সংখ্যা কোথায় দেখতে পাচ্ছ তোমরা? পদ্মাসনের মধ্যে কোনো সংখ্যাযুক্ত কিছু নেই, প্রভাতের মধ্যে সংখ্যাযুক্ত কিছু নেই, ফুলবাগানের মধ্যে সংখ্যাযুক্ত তো কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু ত্রিনেত্র যেখানে বলা হয়েছে সেটা তার মানে কি তিনটা নেত্র, তিন নেত্র বা তিনটা নেত্র মানে তিন, এখানে সংখ্যায় বোঝানো হচ্ছে তিন বা থ্রি, তাই কি না? এবার এটা যেহেতু সংখ্যায় বোঝানো যাচ্ছে, যার প্রাধান্য পরপদ তো পাচ্ছেই, কিন্তু সংখ্যাও যুক্ত রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলে দেব? এটাকে স্যার বলে দেবেন কিন্তু আপনি দ্বিগু সমাস। কি বলবো? এটাকে বলবো দ্বিগু সমাস। বোঝা গেল? এখানে কিন্তু সংখ্যা যুক্ত আছে। আমি যদি এখানে তোমাদের উদাহরণস্বরূপ আরেকটা দিয়ে দিতাম, সেখানে চৌরাস্তা। চৌরাস্তা মানে কি? চারটা রাস্তার মিলন, তাই কি না? যে চারটা রাস্তাকে বোঝানো হচ্ছে, তার মানে এখানে সংখ্যা রয়েছে, রাস্তা তো প্রাধান্য পাচ্ছেই, চৌ তো কোনো প্রাধান্য পাচ্ছে না, কিন্তু চৌকি হিসাবে সংখ্যা হিসাবেই ব্যবহার হচ্ছে। এবার সংখ্যা হিসাবে ব্যবহার হলে চৌরাস্তা, সেটা কি সমাসে পরিণত হয়ে গেল? তাহলে সংখ্যা যেহেতু আছে, দ্বিগু সমাস। স্যার বলছেন দ্বিগু সমাস। তাহলে দেখো তৎপুরুষ সমাসও কমপ্লিট হয়ে গেল, দ্বিগু সমাসও কমপ্লিট হয়ে গেল। এবার থাকলো কি? থাকলো স্যার দুটা, এক হচ্ছে প্রাদি আর এক হচ্ছে কর্মধারায়। এবার এখানে কথা হচ্ছে স্যার প্রাদি সমাজে যে বলেছেন আর এখানে যে বলেছেন কর্মধারায় সমাজ, তো এবার বিষয়টা আমরা বুঝবো কেমন করে? দুটাই তো পরপদ দেখাচ্ছে, দুটাই তো স্যার পরপদ দেখাচ্ছে, আমরা তাহলে বুঝবো কিভাবে? দেখো, বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রাদিতে পরপদের সাথে কি বলেছেন যে উপসর্গ থাকতে হবে। পরপদ তো থাকবেই, সাথে উপসর্গ থাকতে হবে। উপসর্গ মানে যার একটা মিনিংফুল রয়েছে, যার একটা মিনিং রয়েছে, যার একটা উপসর্গ রয়েছে। আর এখানে কর্মধারাতে শুধু পরপদ থাকবে, যার কোনো উপসর্গ থাকবে না, যার পূর্বপদে কোনো বিভক্তি যুক্ত হতে পারবে না, যার মধ্যে কোনো সংখ্যা থাকবে না, শুধুমাত্র পরপদকে প্রাধান্য দেওয়া হবে, সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস। তাহলে চলো এবার বাদ বাকি যেই দুটো, দেখো ফুলবাগান হয়ে গেছে আমাদের তৎপুরুষ সমাস, ত্রিনেত্র আমাদের হয়ে গেছে দ্বিগু সমাস। এবার থাকলো আমাদের কাছে দুইটা, কটা থাকলো? আমাদের কাছে থাকলো স্যার দুটা। তাহলে এবার কথা হচ্ছে স্যার, আমরা তাহলে এবার কিভাবে বের করব? আমাদেরকে একটু বুঝিয়ে দেন। এবার বোঝানোর জন্য তোমাদেরকে দেখো, পদ্মাসন তো রয়েছে, পদ্মাসনের মধ্যে কি কোনো বিভক্তি যোগ করা যাচ্ছে? কোনো বিভক্তি যোগ করা যায়নি স্যার, এর আগেই তো ট্রাই করলাম। তাহলে কথা হচ্ছে এখানে পরপদ তো দুইজনই রয়েছে, পরপদ তো দুজনে রয়েছে, যেখানে আসন প্রাধান্য পাচ্ছে, এখানে ভাত প্রাধান্য পাচ্ছে। তাহলে বিষয়টা কি? দেখো, এইখানে প্রভাতের সামনে কি রয়েছে? যার মানে হচ্ছে প্রকৃষ্ট ভাত, মানে প্রকৃষ্ট মানে উপসর্গ একটা দেওয়া হয়েছে, উপসর্গ একটা দেওয়া হয়েছে। তাহলে যখনই দেখতে পাচ্ছি আমরা যে মানে প্রকৃষ্ট মানে এটা উপসর্গ আছে, তাহলে এটা কি সমাস হবে স্যার? এটা প্রাদি সমাস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? প্রাদি সমাস। বোঝা গেল ব্যাপারটা? দেখো, আমরা এখানে আগেই দেখে নিয়েছি, যেখানে উপসর্গ থাকবে পরপদের সাথে সেখানেই কী হবে? প্রাদি সমাস। এবার তারপরে থাকলো পদ্মাসন। এই পদ্মাসনটার মধ্যে দেখো, এখানে কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না, এখানে কোনো সংখ্যা নেই, এখানে কোনো রকম তোমার উপসর্গ নেই। তার মানে এটা শুধু মাত্র পরপদকে প্রাধান্য দিচ্ছে। তার মানে এটা কি সমাস স্যার? এটা স্যার হয়ে গেল আমাদের কর্মধারায় সমাস। এটা হলো কর্মধারায় সমাস। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা, যে কোনটা কিভাবে রয়েছে, কিভাবে বুঝতে হবে যে কেমন করে করছি আমরা, কেমন করে প্রত্যেকটা জিনিস
প্রাধান্য কে পাচ্ছে সবার আগে তোমাদেরকে লক্ষ্য করতে হবে, স্যার প্রাধান্যটা কে পাচ্ছে। প্রাধান্যটা যখনই দেখবে যে হ্যাঁ বুঝতে পেরে গেছি, তাহলে কিন্তু কোশ্চেন দেখা মাত্র কিন্তু তোমরা উত্তরটা করে ফেলতে পারবে। আশা করছি তোমাদেরকে টোটাল মানে জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে দ্বন্দ্ব সমাজে উভয় পদ প্রাধান্য পাচ্ছে, কর্মধারায় শুধুমাত্র পরপদটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাছাড়া কিচ্ছু হচ্ছে না। ওর মধ্যে না সংখ্যা রয়েছে, না কোনো উপসর্গ থাকবে, না কোনো সংখ্যা থাকবে, না কোনো তৃতীয় পদকে বোঝাবে, না কোনো পূর্বপদে বিভক্তি যুক্ত হবে, কিচ্ছু না। তৎপুরুষে কী হবে, পরপদ তো থাকছেই, পূর্বপদে একটা বিভক্তি অবশ্যই যুক্ত হবে, তাহলে এটা তৎপুরুষ সমাস হবে। বহুব্রীহিতে কী হবে, দুটো পদ প্রাধান্য পাবে না, শুধু সে দুটো পদ মিলিয়ে অন্য একটা তৃতীয় পদকে প্রাধান্য দেওয়া হবে। দ্বিগু সমাস পরপদ থাকবে, কিন্তু তার মধ্যে সংখ্যা অবশ্যই ইনক্লুড করা থাকবে, তাহলে কিন্তু সেটা দ্বিগু সমাস হয়ে যাবে। অব্যয়ীভাবে কী হবে, পূর্বপদকে শুধু প্রাধান্য দেওয়া হবে, বোঝা গেল। কিন্তু পূর্বপদকে শুধু প্রাধান্য দেওয়া, বাদ বাকিগুলো তো সবাই পরপদকে প্রাধান্য দিচ্ছে, পূর্বপদকে যে প্রাধান্য দেবে সে অবয়ভাব হয়ে যাচ্ছে। আর প্রাদিতে পরপদ তো থাকছেই, যেখানে উপসর্গ যুক্ত থাকবে সেটা হয়ে যাবে প্রাদি। এবার আমি তোমাদেরকে যদি একটা উদাহরণস্বরূপ কোশ্চেন দেই, যে তোমরা বলো তো যে মহাকবি কি সমাস হবে, তাহলে তোমরা এটার অ্যান্সার কী করবে, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বন্ধুরা, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে স্যার মহাকবি কোন সমাস হচ্ছে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে যাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে বন্ধুদের সাথে, যাতে ওদেরও আরও সুবিধা হয় সমাজ সম্বন্ধে আরও ক্লিয়ার থট তৈরি করতে। আমি এটা নিয়ে একটা এবার কোশ্চেন এবং এমসিকিউর সাথে তৈরি করব, একটা সেট বানাবো। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা ওখানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, আর বইয়ের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।